আমাদের যাদের উপর দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, মোটা দাগে ৩টা দায়িত্ব দিয়ে তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম। প্রথমত তারা বিচার করবে, দ্বিতীয়ত সংস্কার করবে, তৃতীয়ত একটা সুষ্ঠু নির্বাচন দিবে। এই যে তারা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, এর পাই টু পাই হিসাব তাদের কাছ থেকে আমরা বুঝে নেব এবং জুলাই বিপ্লব সংগঠিত করেছিলাম। আমাদের প্রত্যাশা ছিল ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে, যার মাধ্যমে যেই বাংলাদেশে কোনো দুর্নীতির ঠিকানা থাকবে না, কোনো চাঁদাবাজির স্থান থাকবে না, কোনো ফেসিবাদের দোসরদের জায়গা সেই নতুন বাংলাদেশে হবে না। কিন্তু অত্যন্ত ব্যথিত হৃদয়ে আমাদের লক্ষ্য করতে হচ্ছে, আমাদের যাদের উপর দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, মোটা দাগে ৩টা দায়িত্ব দিয়ে তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম। প্রথমত তারা বিচার করবে, দ্বিতীয়ত সংস্কার করবে, তৃতীয়ত একটা সুষ্ঠু নির্বাচন দিবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, ৫ আগস্ট পরবর্তী সময়ে এখন পর্যন্ত এই খুনি ফ্যাসিবাদীদের দোসরদেরকে গ্রেফতার করার ক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দায় সারা পদক্ষেপ ছাড়া কোনো পদক্ষেপই গ্রহণ করা হয় নাই। আপনারা দেখেছেন যে যখন কারো ব্যাপারে অনেক কথা ওঠে, তখন দেখা যায় যে তাকে গ্রেফতার করার বা ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করা হয়। কিন্তু এরা যে অনবরত রাতের বেলায় গভীর রাতে মিছিল করতেছে, ককটেল ফাটাইতেছে, বোমা মারতেছে, আগুন ধরাইতেছে, অগ্নি সন্ত্রাস করতেছে, সেটা নিয়ে তাদের কোনো কনসার্ন নাই। অথচ তাদের দায়িত্ব ছিল যারা এই ধরনের অগ্নি সন্ত্রাস করতেছে তাদেরকে বাছাই করে খুঁজে খুঁজে বের করে চিরুনি অভিযানের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করা। আপনি বলতে পারেন একটা চিরুনি অভিযান এই স্বরাষ্ট্র উপদেষ্টা করছে? করে নাই। তারপরে তাদের আমরা এমনও দেখলাম যে গ্রেফতার করার পরে টাকা পয়সা লেনদেনের মাধ্যমে তাদেরকে থানা থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা দেখলাম কি বিভিন্ন রাজনৈতিক দল তাদের স্বার্থ হাসিলের জন্য, যুব দল বলতে পারেন, বিএনপি বলতে পারেন, স্বেচ্ছাসেবক দল বলতে পারেন, জামাত বলতে পারেন, তারা এনসিপি বলতে পারেন, তারা টাকা পয়সার বিনিময়ে এদেরকে ছাড়াই নিয়ে আসতেছে, আর ইন্টারিম গভর্নমেন্ট কোনো পদক্ষেপই গ্রহণ করতেছে না। অথচ ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব ছিল চিরুনি অভিযানের মাধ্যমে এদেরকে খুঁজে বের করা, খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা। আমরা দেখতে পাইলাম গ্রেফতার করার পরে তিনি বিদেশে চলে গেলেন। হাসা মাহমুদ বলতে আপনারা একজনের কথা শুনেছিলেন ৫ আগস্ট পরবর্তী সময়ে। এই হাসা মাহমুদকে গ্রেফতার করা হয়েছিল যে জুলাই অভ্যুত্থানে প্রকাশ্যে গুলির নির্দেশদাতা, খুনের নির্দেশদাতা, তাকে গ্রেফতার করা হয়েছিল। কিছুদিন পরে আমরা কি দেখলাম? তিনি ফ্রান্সের প্যারিস থেকে ভিডিও বার্তা দিতেছেন। এটা কার মাধ্যমে হয়েছে? কে তাদেরকে বিদেশে চলে যেতে সুযোগ করে দিল? এই প্রশ্নের কোনো জবাব আমরা পাই নাই। তারপরে আপনারা জানেন গুজব সম্রাট আরাফাত নামে একটা ব্যক্তি ছিল, যার কাজ ছিল সিআরআই প্রতিষ্ঠার মাধ্যমে গুজবের চাষাবাদ করা, গুজব ছড়ানোর মাধ্যমে তারা বিরোধী দলগুলোকে বিমানবিকরণ করে তুলছিল। বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে বিরোধী মত, বিএনপি, জামাত সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা ছিলেন তাদেরকে হত্যাযোগ্য করে তুলছিল। এবং জুলাই গণ অভ্যুত্থানের সময়ও তার প্রত্যক্ষ নেতৃত্বে মদদে জুলাই গণহত্যা সংঘটিত হয়েছে। তাকে আমরা শুনলাম গ্রেফতার করা হয়েছে, পরে দেখলাম যে সে বিদেশ থেকে ভিডিও বার্তা দিতেছে। লন্ডনে তারা নৌকা বাইচ করে, আরামায়াস করে, উৎসব করে, আর এদেশে আমাদের শহীদের পরিবার, আহতদের পরিবার পথে ঘাটে তার সন্তানকে খুঁজে ফিরতে কান্নাকাটি করে, চোখের অশ্রু ঝরায়। আপনারা জানেন এখনো অনেক শহীদ, ১১৪ জন শহীদ যারা গণকবরে গুম হয়ে আছে, তাদের কোনো সন্তান তার পরিবার পায় নাই। আর এদিকে তারা আরাম উল্লাস করার সুযোগ করে দিয়েছে ইন্টারিম গভর্নমেন্ট তাদেরকে, এই খুনিদেরকে খোলা ময়দানে ছেড়ে দিয়েছে। রাতের বেলা তারা মিছিল করে, গণহত্যা চালায়, বোম মারে, ককটেল ফুটায়, আর ইন্টারিম গভর্নমেন্ট সকালবেলা একটা বিবৃতি দেয়, তাদের দায় সারা শেষ। আর আমরা
মিডিয়া বন্ধুদেরকেও হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আমরা দেখতে পাইছি মিরপুরে এক অগ্নি সন্ত্রাসী আগুন বাসে আগুন দিতে যে জনরোষের মুখে পড়ে গণপিটুনিতে মারা গেছে। তো এরপর দেখলাম যে জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য নিউজ পত্রিকাগুলো কিছু কিছু পোর্টাল, সবাই না, তারা টাইটেল করতেছে বাসে আগুন নিহত এক। এর মাধ্যমে তো জনমনে আতঙ্ক সৃষ্টি ছাড়া আর কিছু হয় না। পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টি করার মাধ্যমে খুনি লীগকে অনেক বড় শক্তিশালী কিছু দেখানোর মাধ্যমে জনগণের মাঝে একটি আতঙ্ক সৃষ্টি করা, যাতে করে জনগণ স্বাভাবিক কার্যক্রম করতে না পারে, সাহস না পায়। সেই ধরনের একটা প্রচেষ্টা আমরা কোনো কোনো মিডিয়ার মাধ্যমে দেখতে পাইছি। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, যে সকল মিডিয়া এখনো ফ্যাসিবাদী লীগের পদলেহন ছাড়তে পারেন নাই, আপনারা এখনো সময় আছে, সাবধান হয়ে যান, সংশোধন হয়ে যান। যদি তা না করেন, এই তথ্য সন্ত্রাস যদি অব্যাহত রাখেন, এই মিস ইনফরমেশন ছড়ানো যদি অব্যাহত রাখেন, তাহলে ছাত্র জনতা আপনাদের সংশ্লিষ্ট হাউজের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। আপনারা জানেন আমাদের জুলাই গণ অভ্যুত্থানে সব থেকে তাৎপর্যপূর্ণ একটি স্লোগান ছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আমরা বলেছিলাম বাংলাদেশের উপরে কোনো ভিনদেশী প্রভুত্ব আধিপত্য বিস্তার হতে পারবে না। 5 আগস্ট পরবর্তীতে আর কোনো দেশের চোখ রাঙানিতে বাংলাদেশ বিচলিত হবে না। এবং যারা যারা চোখ রাঙানি দেওয়ার চেষ্টা করবে, তাদের ব্যাপারে বাংলাদেশের গভর্নমেন্টের পক্ষ থেকে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করা হবে, জবাব দেওয়া হবে, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। কিন্তু আমরা দেখতে পাইলাম জাকির নায়েক সাহেবের যখন বাংলাদেশে আসার একটি আলাপ হলো, তখন ভারতের ভেটোর কারণে একটা ছলছাতুরিমূলক ব্যাখ্যা দিয়ে তার সফরটাকে ক্যান্সেল করে দেওয়া হলো। আমরা দেখতে পাইলাম কুড়িগ্রাম পঞ্চগড় সীমান্তবর্তী স্থানে তারা বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ 3টি সেনা ঘাঁটি ও স্টেশন নির্মাণ করতেছে। অর্থাৎ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা বারবার দাবি জানানোর পরেও বাংলাদেশ সরকার এইটা নিয়ে কোনো কনসার্ন দিল্লিকে জানায় নাই। তাহলে কি আমরা ধরে নিব যে হাসিনার পথ অনুসরণ করে আপনারা আবারও দিল্লিকে কেবলা বানানোর ষড়যন্ত্র করছেন? তারা তো এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেই নেই। বাংলাদেশের নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে, এটা নিয়ে যে তাদের মধ্যে কোনো কনসার্ন নাই, সেটা তো নাই। পাশাপাশি আমরা দেখতে পেলাম বাংলাদেশের একজন নিরাপত্তা উপদেষ্টা খলিল ডক্টর, তিনি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে ভারত সফর করতে গেলেন। আমরা এই সফরকে ডক্টর খলিলুর রহমানের এই ভারত সফরকে, নির্বাচনকে সামনে রেখে তিনি যে ভারত সফর করছেন, অজিত দোভালের সাথে সাক্ষাৎ করছেন, এটাকে আমরা কোনোভাবেই ইতিবাচকভাবে দেখছি না। এখানে এই মিটিংয়ে কোনো গোপন আলাপ হচ্ছে কিনা, কি আলাপ হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে, খলিল সাহেব কি আলাপ দিচ্ছেন অজিত দোভালের কাছে, মিটিংয়ের বিষয়বস্তু কি, সব কিছু জাতির সামনে প্রকাশ করতে হবে। এগুলো নিয়ে কোনো ধরনের লুকোচুরির সুযোগ নাই। যদি এই লুকোচুরি অব্যাহত রাখা হয়, জাতির সামনে প্রকাশ না করা হয়, এই মিটিং সম্পর্কে যদি জাতিকে অন্ধকারে রাখা হয়, তাহলে ছাত্র জনতাকে সাথে নিয়ে জুলাই ঐক্য এর বিরুদ্ধে কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আগামী পরশুদিন 17 নভেম্বর খুনি হাসিনার রায় ঘোষণা হওয়ার কথা আছে। সেটাকে লক্ষ্য করে, টার্গেট করে সশস্ত্র জঙ্গি সংগঠন, দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ সশস্ত্র জঙ্গি সংগঠন
জঙ্গি লীগ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে। আমরা ইন্টারিমকে আহ্বান জানাবো। আমরা দেখতে পাইতাম বিরোধী 5 আগস্ট পূর্ববর্তী সময়ে বিএনপি জামাত এই ফেসিবাদীদের বিরুদ্ধে যদি কোনো কর্মসূচি গ্রহণ করার পরিকল্পনাও করত, সেই ইনফরমেশনটাও পুলিশের কাছে থাকতো, সিআইডির কাছে থাকতো, তারা ট্রেস করে তাদেরকে ধরে নিয়ে আসতো। এমনকি পারিবারিক বৈঠকে মিলিত হইলেও পুলিশের কাছে সেই সংবাদ থাকতো এবং তাদেরকে ধরে নিয়ে আসতো। কিন্তু দিনের পর দিন নওফেলের বাসায়, তারপরে আমুর বাসায়, এরকম আরও যারা লীগের সন্ত্রাসী জঙ্গি লীগের নেতৃবৃন্দ যারা আছে তাদের বাসায় দিনের পর দিন মিটিং হয়, কিন্তু এটা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ভ্রুক্ষেপ আমরা দেখতে পাই না। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, 17ই অক্টোবরকে সামনে রেখে, 17 নভেম্বরকে সামনে রেখে যদি খুনি লীগ, এই খুনি সশস্ত্র জঙ্গি লীগ আর একটা সিঙ্গেল ইনসিডেন্টও ঘটায়, এর সম্পূর্ণ দায়ভার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে বহন করতে হবে এবং সেই দায়ে তার বিরুদ্ধে জুলাই ঐক্য দেশের আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে রাজপথে নেমে আসতে বাধ্য হবে। আমরা হুঁশিয়ারি করে বলে দিচ্ছি যে এই বিষয়ে এখনো সতর্ক হন, সজাগ হন। ভারত যেই বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেনাঘাঁটি স্থাপনের, পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে, দপ্তরের পক্ষ থেকে এই ব্যাপারে চোখে চোখ রেখে জবাব দিন। 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা আর কোনো নত জানুমূলক পররাষ্ট্র নীতি দেখতে চাই না। পাশাপাশি চাঁদাবাজি এবং দুর্নীতির যে সংস্কার আমাদের দাবি ছিল, 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি থাকবে না, আর কোনো দুর্নীতি থাকবে না। আমরা দেখতে পাইলাম স্বরাষ্ট্র উপদেষ্টা রেজওয়ানা হাসান, তিনি জল পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান, তিনি দায়িত্বে থাকা অবস্থায় আমরা দেখতে পাইলাম যে সিলেট থেকে পাথর গায়েব হয়ে গেল। তিনি এবারে কোনো পদক্ষেপই গ্রহণ করলেন না, কোনো পদক্ষেপই তিনি গ্রহণ করলেন না। আমরা দেখতে পাইলাম যে প্রত্যেকটা বাজারে বাজারে, বাস স্ট্যান্ডে, বাস স্টপেজে, তারপরে মার্কেটে, ফুটপাতে সব কিছু দখল হয়ে দেদারসে চাঁদাবাজি হচ্ছে। কিন্তু এই চাঁদাবাজি বন্ধে সরকারের পক্ষ থেকে একটা কমিশন গঠন করতে আমরা দেখলাম না। তার মানে কি সরকার চায় যে এই চাঁদাবাজির ধারাবাহিকতা অব্যাহত থাকুক? আমাদের মাঝে মাঝে এটাও প্রশ্ন জাগে, মাঝে মাঝে মনে হয় যে উপদেষ্টা এটার দায়িত্বে আছেন তার কাছে হয়তো এই চাঁদাবাজির ভাগ যায়, তা না গেলে তিনি এটার ব্যাপারে কেন পদক্ষেপ গ্রহণ করলেন না? এই প্রশ্নটা আমাদের মাঝে মাঝে জাগে, কারণ এটা তো তাদের দায়িত্ব ছিল। তারা তো কোনো রাজনৈতিক দল থেকে দলের প্রতিনিধিত্ব করতে আমরা তাদেরকে এখানে পাঠাইনি, তাদেরকে তো একটা নিরপেক্ষ জায়গা থেকে তাদেরকে এখানে পাঠানো হয়েছিল। তার মানে কি আমরা ধরে নিব যে আপনারাও দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছেন? জনগণ কিন্তু এই প্রশ্ন তুলবে এবং আপনাদের কাছে কিন্তু এর জবাব চাইবে। সর্বশেষ, ইন্টারিম গভর্নমেন্টের যে সকল উপদেষ্টা আছে, 5 আগস্ট পরবর্তীতে যখন তাদের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়, তাদের কথা ছিল তারা এই ইন্টারিম গভর্নমেন্ট এই 3টা বিষয়ে পূরণ করবে: বিচার, সংস্কার, নির্বাচন, এবং এই উপদেষ্টারা আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবেন না। কিন্তু আমরা দেখতে পেলাম ইতিমধ্যে কতিপয় উপদেষ্টা তারা বিভিন্ন আসনে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়ে দিচ্ছে, অথচ তারা 8 অক্টোবর যখন শপথ নেন, 8 আগস্ট যখন শপথ নেন, তখন তারা বলেছিলেন যে তারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তারা যে এই যে মিথ্যাচার করে যে নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করছেন এবং বিভিন্ন দলের সাথে লিয়াজু করে তারা যে মানে নির্বাচন করে সংসদে যাওয়ার একটা চেষ্টা করছেন, এটা প্রথমত সেফ এক্সিট
দ্বিতীয়ত জুলাই আগস্টের শহীদদের রক্তের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়, কারণ তাদের এই নির্বাচনে অংশগ্রহণটা সম্পূর্ণই মিথ্যাচারের উপর দাঁড়িয়ে আছে। কারণ তারা বলেছিলেন যে তারা দায়িত্ব পাইলে, উপদেষ্টা হওয়ার পরে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না। আপনারা এখনও যদি চেক করেন সারজিস আলম সাহেবের পোস্ট, সেই পোস্ট এখনও আছে। 8 আগস্ট রাত 9 আগস্ট সম্ভবত তিনি এই পোস্টটা করেছিলেন যে নাহিদ, আসিফ এরা নির্বাচনে অংশগ্রহণ করবে না। এখন আপনি যদি ঘাটেন পাবেন, এই পোস্টের স্ক্রিনশট পাবেন, নিউজ লিঙ্ক পাবেন, ডকুমেন্টস পাবেন, ভিডিও পাবেন। তো তারা এই যে মিথ্যাচার করার মাধ্যমে আমরা মনে করি তারা জুলাইয়ের শহীদদের সাথে সম্পূর্ণ রূপে প্রতারণা করতেছেন। আর তৃতীয়ত, তারা যখন কোনো একটা রাজনৈতিক দলে যে নির্বাচন করার চিন্তা করতেছেন বা কোনো একটা দলের প্রতিনিধিত্ব করবেন বলে আমরা শুনতে পাচ্ছি, এটা প্রমাণ করে যে দায়িত্বকালে তারা গত 1.5 বছর ওই নির্দিষ্ট দলেরই পারপাস সার্ভ করেছেন, বাংলাদেশের জনগণের কোনো পারপাস সার্ভ করেন নাই। এবং আমরা এই যে তারা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, এর পাই টু পাই হিসাব তাদের কাছ থেকে আমরা বুঝে নেব।